এবারেতে চলে যায় আমরা সাজেশনের লাস্ট পার্ট আজকে দিয়ে দেব, অর্থাৎ সাজেশন পার্ট 3। এখানে যে জায়গাটাকে নিয়ে আমরা তোদেরকে দেখিয়ে দেবো সেটা আসছে কি, দেখ, কোয়ান্টাম থিওরি আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে একটু সাজেশন দিয়ে দেবো। ওকে, তো দেখ, কোয়ান্টাম থিওরি থেকে যে তোর ডেসক্রিপটিভ কোয়েশ্চেনগুলো তোরা করছিস, সেই ডেসক্রিপটিভ কোয়েশ্চেনগুলোর মধ্যে একটু ডেপথ থেকে এই চ্যাপ্টারটা পড়বি। সমস্ত কিছু তোদের যে লেকচার ভিডিও আছে সেই লেকচার ভিডিওর মধ্যে আপলোড করা আছে। এখানে আমি কয়েকটা সেট আপ কোয়েশ্চেন দিচ্ছি, কারণ এখান থেকে তোদের দুটো কোয়েশ্চেন আসার বেশ ভালো চান্স আছে, এবং ইজি জিনিস, ইন্টারেস্টিং জিনিস তোরা সেটাকে কমপ্লিট করে আসতে পারবি। দেখ, 1 নম্বর যেটা করছি সেটা হচ্ছে কি, ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। ওকে, এক নম্বর। এটার সাথেই তোরা রেডি করবি না, ডিরাইভ প্ল্যাঙ্কস ল ফর স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন। ওকে, এখান থেকে ইম্পর্টেন্ট আরও কোশ্চেন, ডিরাইভ প্ল্যাঙ্কস ল ফর স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন। গেল? আচ্ছা, এরপরে তোদেরকে করতে হবে কিসের কথা, প্ল্যাঙ্কস ল এর দুটো লিমিটেশন। তাহলে এর পরবর্তী জিনিস যেটা তোরা করছিস সেটা আসছে কি, লিমিটেশন অফ প্ল্যাঙ্কস ল। ইম্পর্টেন্ট জায়গা, খুব থিওরিটিক্যাল কোয়েশ্চেন এখান থেকে আসে, নিউমেরিক্যালস টাইপ আসার চান্স নেই, তাই প্ল্যাঙ্কস ল থেকে এই দুটো পয়েন্ট দিয়ে দিলাম। এই দুটো পয়েন্টকে কিন্তু তোরা খুব ভালোভাবে দেখে যাচ্ছিস। এরপরেতে তোরা যেটা করবি, মানে 3 নম্বর সেট থেকে, সেটা আসছে কি, দেখতো না, ক্রম্পটন শিফট তার এক্সপ্রেশনকে ডিরাইভ করবি। ওকে, তাহলে এরপরে তোদের কাজ আসছে কি, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর ক্রম্পটন শিফট। হলো? এরপরে এটা থাকবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ফর হুইচ শিফট উইল বি ম্যাক্সিমাম। ওকে, এই পার্টটাকেও কিন্তু তোরা বের করবি। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ফর হুইচ শিফট ইজ ম্যাক্সিমাম। এরপরের কথা আসছে কি, দেখ, এই যে থিওরিটিক্যাল কোয়েশ্চেনটা, এটার অ্যান্সার কিন্তু আমাদের ডিরাইভ করে দেওয়া আছে, তোরা কিন্তু সেখান থেকে দেখে নিবি। আচ্ছা, এখান থেকে তোদের আরও একটা, মানে এটারই অল্টারনেটিভ কোয়েশ্চেন, এটাকে কোয়েশ্চেনটাকে একটুখানি ঘুরিয়ে এরকমভাবে তোদের দিতে পারে, একই জিনিস কিন্তু, সো দ্যাট ইট ইজ ইম্পসিবল টু ট্রান্সফার অল দ্য এনার্জি অফ দ্য ফোটন টু ইলেকট্রন। ওকে, তাহলে এখান থেকে তোদের এই কোয়েশ্চেনও আসতে পারে, সো দ্যাট it is impossible to transfer all energy of photon to electron. ওকে, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু খুব ভালোভাবে এটাকে দেখে দেবে। এটার সাথেই তোদের অল্টারনেটিভ হিসাবে থাকতে পারে কি, হোয়াট ইজ ম্যাটার ওয়েভ।
কেউ এখানটা থেকে কোনো ছেড়ে যাওয়ার কথা ভাববি না, এখান থেকে কিন্তু পুরো জিনিসটাকে তোরা কিন্তু রেডি করে যাচ্ছিস। কোনো রকমভাবে এখান থেকে তোরা শর্টকাট করবি না। এরপরেতেই তোদের কথা আসছে কি, হোয়াট ইজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। এরপরেতে তোদের প্রুফ করতে হতে পারে, প্রুফ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এটারও কিন্তু প্রুফটাকে তোরা রেডি করে যাবি। এরপরে তোরা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখবি সেটা আসছে কি, ফেজ ভেলোসিটি অ্যান্ড গ্রুপ ভেলোসিটি অ্যান্ড দেয়ার রিলেশন। খুব ভালোভাবে এই জিনিসগুলোকে কিন্তু দেখে যাবি, এখানেতে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু যেন অসুবিধা না হয়। এরপরে তোরা যেটাকে দেখে যাবি সেটা আসছে কি না, হাইজেনবার্গ আনসার্টেইনটি প্রিন্সিপাল। ওকে, এবং তোদের এই জিনিসটাকেও করতে হতে পারে স্টার্টিং ফ্রম ডি ব্রগলি কনসেপ্ট প্রুফ হাইজেনবার্গ আনসার্টেইনটি প্রিন্সিপাল, অর্থাৎ যেটা তোদের প্রুফ করতে হবে, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 2 পাই। ওকে, তাহলে এই জিনিসটাকেও কিন্তু তোরা প্রুফ করে যাচ্ছিস। সাথে সাথে তোরা আরও একটা জিনিস রেডি করে যাবি, সেটা আসছে কি সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ আনসার্টেইনটি প্রিন্সিপাল। ওকে, মানে এটার সাথে অল্টারনেট হিসাবে তোদের থাকতে পারে, সেটা আসছে কি সিগনিফিকেন্স and importance of uncertainty principle। ওকে, তাহলে এই জিনিসগুলোকে তোরা মোটামুটি দেখছিস কোথা থেকে না, কোয়ান্টাম থিওরিটি চ্যাপ্টার থেকে দেখে নিচ্ছিস। খুব সুন্দরভাবে দেখবি, এখানটা থেকে কিন্তু কোনো কেউ মিস করবি না। পরীক্ষায় আসার জন্য এই চ্যাপ্টারটা, এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই দরকারি কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা হয়তো তোরা করতে পারবি না, সেটার প্রমাণটা আমি তোদেরকে করিয়ে দেবো। সেটা যদি একটুখানি কোয়েশ্চেনটা ডিফিকাল্টিস লেভেলেতে থাকে সেখানেতে তোদের আসবে। সেটা আসছে কি, প্রুফ রেস্ট মাস অফ ফোটন ইজ 0। তাহলে এখান থেকে এই টপিকটা আমি করিয়ে দেবো। সেটা আসছে কি, প্রুফ রেস্ট মাস of photon equal to 0। এটাকে তোদের করতে গেলে মানে পরীক্ষায় যদি আসে তোদেরকে কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে সেটা দেখ না। এটাকে স্টার্ট করতে গেলে তোরা স্টার্ট করবি হচ্ছে এই দুটো বেসিক ফর্মুলা থেকে। 1 নম্বর ফর্মুলা হচ্ছে কি না, তোরা ফেজ ভেলোসিটির কি কনসেপ্ট শিখেছিস। ফেজ ভেলোসিটি সেটাকে তোরা লিখেছিস কত, ভিপি। সেই ভিপি ইকুয়াল টু আমরা সবাই শিখেছি তাকে কত লিখতে হয়, ওমেগা বাই কে। এবং ওমেগা বাই কে এটা থেকে আমাদের সবাইকে প্রুভ করে নিতে পারবো, সেটা আসছে যে এই ফর্মুলাটাই আমাদের বেসিক্যালি যেটাতে পরিবর্তন হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে, সেটা আসবে কি ই বাই পি। ওকে, এবার তো দেখ আমাদের সবার এটুকুনি জিনিস শেখা আছে। ই মানে কত শিখেছি, মানে বেসিক্যালি ই স্কোয়ার ইকুয়াল টু আমরা সবাই কত শিখেছি, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নটের স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4। এটা একটা রিলেশন আমাদের সবার শেখা আছে কিন্তু। তো সেই পি এর ভ্যালুটাকে যদি আমরা এখানটা থেকে বসিয়ে দিই, আমাদের এখান থেকে রিলেশনটা কীরকম পাবো, মানে আমাদের তো এখান থেকে বেসিক্যালি ই বাই পি বের করতে হবে। মানে আমি যদি করছি ধর মানে
এখানটা থেকে বোথ সাইডেতে পি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই। আমি এখান থেকে কত পেতাম দেখ, ই স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার, মানে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পি স্কোয়ার। তাহলে এখান থেকে এই যে ই বাই পি আছে, সেই ই বাই পি এর ভ্যালুটাকে আমি এখানটা থেকে বসিয়ে দিতে পারবো। একটা সি স্কোয়ার তোর কমন চলে যাবে, সি স্কোয়ার কমন চলে গেলে কত পাচ্ছিস, 1 বাই এম নট স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই পি স্কোয়ার। ওকে, তাহলে সেই কথাটাকেই যদি আমি এখানটাতে বসিয়ে দিই, আমি এখান থেকে আবার রুট করে বসাতে হবে, মানে বেসিক্যালি পাবো কত, সি 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের পি স্কোয়ার, তার পাওয়ারেতে কত চলে যাবে, হাফ। ওকে, এবারেতে আমাদের সবাই জানি কি ভেলোসিটি অফ ফোটন কার সাথে সমান হয় না, স্পিড অফ লাইটের সাথে সমান হয়। ওকে, মানে আমাদের এখান থেকে পরের লাইন থাকবে কি, অ্যাজ ভেলোসিটি অফ ফোটন ইকুয়াল টু হয় কত না সি। তো সেই কথাটাকে যদি তোরা মাথায় রাখিস, সেখান থেকে তোদের পরের পার্টটাতে কীরকমভাবে চলে যাবি দেখতো। না তখন তোদের পরের পার্টটাতে যাওয়ার সময় তোদের কোনো অসুবিধা থাকবে না, তখন ওই ভিপি এর জায়গাতে ইকুয়েশানটা থেকে সি বসিয়ে দিবি। মানে এখান থেকে এই ভিপি এর ইকুয়েশান যেটা রাইট সাইডেতে আমরা করলাম, সেটা কার সাথে করব, 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, তার পাওয়ারে যাচ্ছে কত, হাফ। তাহলে বোথ সাইড থেকে সি সি ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গেলে তোদের এখান থেকে ঘটনাটা আমাদের কীরকমভাবে লিখতে পারবো না, দেখ মানে বোথ সাইডে স্কোয়ার করেই লিখছি একেবারে, 1 ইকুয়াল টু 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, মানে নিশ্চয়ই আমরা বলতে পারবো কত, দেখ এম নট স্কোয়ার সি স্কোয়ার বাই পি স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত আসবে, 0। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ডেফিনেটলি আমরা দেখিয়ে দিতে পারছি কত, এম নট ইকুয়াল টু 0। তাই এখান থেকে আমরা প্রুভ করে নিলাম যে রেস্ট মাস অফ ফোটন ইকুয়াল টু 0। ওকে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কি, সো rest mass of photon equal to 0 হলো। তাহলে এইটুকুনি জিনিস কিন্তু সবাই রেডি করে নিচ্ছে। এরপরেতে যে জায়গাটা থেকে আমরা চলে যাব, মানে যে কোয়েশ্চেনগুলো আমাদের খুব পরীক্ষায় আসে এবং আমাদেরকে সেগুলোকে অ্যাপ্রোচও করে আসতে হবে, সেটা আসছে কি দেখ, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের কোন কোন কোয়েশ্চেনগুলোকে তোরা দেখবি সেটার কথা একটুখানি আমি ডিসকাশন করে দেব। তাহলে চল এর পরের চ্যাপ্টারের কথাটা, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স থেকে তোরা কি কি রেডি করছিস না, ফার্স্ট রেডি করছিস কি না, হোয়াট ইজ ওয়েভ ফাংশন অ্যান্ড ইটস ফিজিক্যাল সিগনিফিক্যান্স। একদম কোনো ছাড় না দিয়ে রেডি করবি, হোয়াট ইজ ওয়েভ ফাংশন ওকে অ্যান্ড write its physical significance. খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। হলো, এরপরে তোদের করতে হবে কি না, রাইট ডাউন স্ক্রডিঞ্জারস টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশান অ্যান্ড স্ক্রডিঞ্জার টাইম ইনডিপেন্ডেন্ট ইকুয়েশান। দুটো ইকুয়েশানই কিন্তু খুব ভালোভাবে প্রুভ করবি। ওকে, থিওরি ক্লাসেতে করানো আছে, রেকর্ডেড ভিডিও যখন দিয়েছিলাম সেখানে তাদের দেখবি সমস্ত জিনিসটাকে নোট ডাউন করিয়ে দেওয়া আছে, পুরো জিনিসটাকে দেখবি, দেখলে তোরা ওখান থেকে করছিস কি, প্রুফ স্ক্রডিঞ্জার
Schrodinger time dependent and time independent equation. Time dependent and time independent wave equation. হলো? আচ্ছা, কেন আমাদের ওয়েভ ফাংশনের নর্মালাইজেশন করার দরকার পড়ে? ওকে, এটাকেও কিন্তু তোদের রেডি করে দেখতে যেতে হচ্ছে। হোয়াই নর্মালাইজেশন অফ ওয়েভ ফাংশন ইজ রিকোয়ার্ড? হোয়াই নর্মালাইজেশন অফ ওয়েভ ফাংশন is important? ওকে, তাহলে খুব ভালো করে এই কয়েকটা কোয়েশ্চেন দেখছিস। এটা ছাড়া পার্টিকুলারলি 1D বক্স থেকে তোদের আরও একটা কোয়েশ্চেন আমি দিয়ে দেব, যে কোয়েশ্চেনটাও কিন্তু তোদেরকে রেডি করে যেতে হচ্ছে। মানে পরের যেটা রেডি করছিস সেটা আসছে কি না, ওই পার্টিকেল ইন 1D বক্সটা পুরোটাই রেডি করে নিবি। ওখান থেকে কীরকম ঘুরিয়ে কোয়েশ্চেন আসবে বলা খুব ডিফিকাল্ট। তো বেসিক্যালি পার্টিকেল ইন 1D বক্স সেটাকে কিন্তু পুরোটাকে তোরা রেডি করে নিবি, এবং ইনক্লুডিং তার আইজেন ভ্যালুগুলোকেও তোরা রেডি করে নিবি। ওকে, এই কোয়েশ্চেনটা ধরে রাখ যে এই যে কোয়েশ্চেনটা সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং এই পার্টিকেল ইন 1D বক্স এবং আইজেন ভ্যালু থেকে একটা কোয়েশ্চেন তোদের পরীক্ষায় আসবেই আসবে, সেটা গ্যারেন্টেড জিনিস। সেই কথাটাকে মাথায় রেখে তোরা কিন্তু তোরা আগে চলতে থাকবি। ওকে, ঘুরিয়ে ফিরিয়ে যেমন তেমন করে তোদের কোয়েশ্চেন দিতে পারে। পার্টিকেল ইন 1D বক্স আর স্ক্রডিঞ্জারের টাইম ডিপেন্ডেন্ট আর টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, এই দুটো কোয়েশ্চেনের মধ্যে ধরে রাখ একটা কোয়েশ্চেন তোরা পাচ্ছিস। এই কোয়েশ্চেনটা পার্টিকেল ইন 1D বক্সের এই কোয়েশ্চেনটা, আর আগে আমরা যে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির কনসেপ্টের একটা কোয়েশ্চেন দিলাম, ওই ফেজ ভেলোসিটি অ্যান্ড গ্রুপ ভেলোসিটি রিলেশান, এই তিনটে কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন পাওয়ার কিন্তু খুব তোদের খুব সুন্দর চান্স আছে, সেটাকে কিন্তু তোরা রেডি করবি। হলো? তো চল এই অবধি থাক। দেখ, আমরা এবারে যে জায়গাটাকে নিয়ে ডিসকাশন করব, বেসিক্যালি সেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যালস মেকানিক্সের কাইন্ড অফ ওয়ান শট একটুখানি দিয়ে দেবো, এবং সেই কোয়েশ্চেনগুলোকেই ডিসকাশন করবো, যে কোয়েশ্চেনগুলো তোদের এই কামিং যে এক্সামেতে আসছে মানে জানুয়ারির ফার্স্ট উইক থেকে যে এক্সাম আছে সেখানেতে যেগুলো কাজে লাগবে। মানে আমার কাছে এটা বক্তব্য হচ্ছে কি, দেখ এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আমি তোদের বা সাজেশান কাম স্মল কনসেপ্ট টাইপ একটুখানি লেকচার তোদের দিয়ে দিচ্ছি, তোরা একটুখানি দেখে নেবে। প্রথম কথায় আসছে কি, দেখ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ইন ডিটেলস তোদের যাওয়ার দরকার নেই, সাজেস্টিভ পার্টটাই কর না। সত্যি সত্যি এই জিনিসটা একটু ডিফিকাল্ট লেভেলের আছে, তো সেখানটা থেকে তোদের অতটাও চাপের দিয়ে যাওয়ার দরকার নেই। তোরা বেসিক জায়গাগুলোতে নিজেদেরকে স্টিক রাখ, আর সামান্য কিছু কোয়েশ্চেন পড়ে যা। তোরা বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপরে একটু বেশি জোর দিয়ে যা, কেননা এখান থেকে কোয়েশ্চেন যদি সামান্য একটু ঘুরিয়ে যায় সেটা হয়তো তোদের কিন্তু হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, এবারেতে তাহলে আমাদের যে কথাটা চলছিল মানে বলছিলাম সেখান থেকে কথায় এটা তাহলে আসছে কি তোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কাম concept video of statistical mechanics. Okay, important question
কাম কনসেপ্ট ভিডিও। ওকে, কার ক্ষেত্রে? না অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। হলো? আচ্ছা চল এবারে কাজ করে। প্রথম কথা তোদের যেটা তোদের মাথায় রাখতে হবে, এখান থেকে তোদের যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা আসছে কি, সব জায়গাতে কোয়েশ্চেন পড়ে কি, হোয়াট ইজ ফেজ স্পেস। এই কোয়েশ্চেনটা তোদের রেডি করতে হবে। তো এই যে কোয়েশ্চেনটা রেডি করতে হবে সেটাকে তোরা কীরকমভাবে কথা বলছিস বা দেখছিস দেখ। তার জন্যে তোরা এখান থেকে যেটাকে ডিফাইন করে রাখবি বা পড়বি সেটা আসছে এরকম কথা, পজিশন অফ এ পার্টিকেল ইন 3 dimensional স্পেস। সবসময় জানবি যে 3টে কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আমাদের ডিফাইন করা যায়। ওকে, তাহলে আমাদের কথা আসছে কি দেখ, পজিশন অফ এ পার্টিকেল কোথায় বলছি না, ইন 3D স্পেস। 2D হলে আমাদের কি থাকতো, দুটো কোঅর্ডিনেটের দরকার থাকতো, কিন্তু আমাদের যখন 3D স্পেস বলছি তখন পজিশন অফ এ পার্টিকেল ইন 3D স্পেস is defined, তিনটে কথা আসছে, by x, y and z axis। ওকে, সিমিলারলি আমাদের কথা বলতে পারবো কি, যে এই তিনটে পার্টিকেলের মোমেন্টাম, তাহলে পজিশনকেও যেরকম ডিফাইন করার দরকার আছে সেরকমভাবে আমাদের আর কাকে দরকার আছে না, মোমেন্টাম। Momentum of a particle in 3 dimensional space is defined by, না তিনটে মোমেন্টামের কোঅর্ডিনেট থাকবে, একটা থাকবে কি px, একটা থাকবে কি py আর একটা থাকবে কি pz। তাহলে দেখ পজিশন আর মোমেন্টাম দুটোকে যদি আমাদের ডিফাইন করতে চাই, প্রত্যেকটাকে ডিফাইন করার জন্য আমাদের কী কী লাগবে না, তিনটে করে কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। তাহলে এবার যদি আমি কথা বলি যে পজিশন এবং মোমেন্টাম দুটোকেই আমার ডিফাইন করার দরকার আছে। কেন না, মোমেন্টামকে আমাদের সেই জন্যেই ডিফাইন করার দরকার হয় যদি আমি সেটাকে স্টেট অফ মোশন বলতে চাই। স্টেট অফ মোশন বলতে আমি কী কথা বলছি না, কোনো মোশন এখন কোন কন্ডিশনেতে আছে সেটাকে যদি আমি বলতে চাই, মানে আমাদের ক্ষেত্রে এখান থেকে কথা চলে গেল কে, দেখ তো স্টেট অফ মোশন জানার জন্য আমাদের কি থাকছে না, মোমেন্টামের দরকার থাকছে। তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো কীরকমভাবে, দেখ টু নো দ্য পজিশন অ্যান্ড স্টেট অফ মোশন। ওকে, কিসের দরকার না, উই নিড পজিশনের জন্য তিনটে অ্যাক্সেস। ওকে, 3 পজিশন কোঅর্ডিনেট, 3 পজিশন কোঅর্ডিনেট এবং আরও কিসের দরকার, তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট। ওকে, তার মানে আমাদের টোটাল কতগুলো জিনিস দরকার, পজিশন এবং স্টেট অফ মোশন জানার জন্যে আমাদের কিসের দরকার না, 6টা স্পেসের দরকার। ওকে, তাহলে আমাদের এই দুটোকে মিডিয়ে আমরা বলছি কি, এই দুটোকে মিডিয়ে বলছি 6 স্পেস ইজ রিকোয়ার্ড। ওকে, এই যে 6টা স্পেসের রিকোয়ার্ড, এই প্রত্যেকটাকেই একসাথে বলা হয় কি না আমাদের ফেজ স্পেস। ওকে, তাহলে এটাকে কালেকটিভলি বলা হয় কি, দিস ইজ কালেকটিভলি called phase space। হলো কথা। তাহলে আমাদের এখান থেকে ফার কথা দেখে নিলাম যে ফেজ স্পেস কী জিনিস, এটা আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আছে, যদি কোয়েশ্চেন আসে তো 2 মার্কসের কোয়েশ্চেন হিসাবে রেখে যাবে। এখান থেকে আরও একটা কথা মাথায় রাখতে হবে, এই যে 6টা কোঅর্ডিনেট আমরা নিয়েছি না, এক্স ওয়াই জেড আর px py pz, এরা কিন্তু প্রত্যেকের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে। তাহলে এখান থেকে পরের লাইনটাও আমাদের এমসিকিউ এর জন্য দরকার থাকবে। তাহলে ফেজ স্পেসের ক্ষেত্রে যে 6টা কোঅর্ডিনেট হয় এক্স ওয়াই জেড px py আর pz, প্রত্যেকের থাকছে কি অল আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওকে, এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য দরকার, অল আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে প্রথম কথাটা আমাদের চলে গেল কি না, ফেজ স্পেস কী জিনিস।
এরপরেতে আমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, মানে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সেটা তোদের পরবর্তী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে তোদের তোকে বলেই দিলাম যে এখানে তো আমরা করছি কি সেই সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসবে এবং কনসেপ্ট দুটোকে একসাথেই আমরা কভার করে নিচ্ছি, কারণ এটার থিওরি তোদেরকে আমি বলেছিলাম না। তাহলে পরের কথায় আমাদের চলে আসছে কি, দেখ হোয়াট ইজ ফেজ স্পেস অফ এন পার্টিকেল সিস্টেম। হোয়াট ইজ, পরের কথায় তাকে কোয়েশ্চেন আসছে কি, হোয়াট ইজ ফেজ স্পেস of n particle system। হলো, তাহলে সেটাকে বলার জন্য তোদের কি বলতে হবে না, দেখ একটা পার্টিকেলকে ডিসক্রাইব করার জন্য 6টা পজিশন, মানে 6টা কোঅর্ডিনেট লেগেছিল, তাহলে n খানে পার্টিকেলকে আমাদের জানতে গেলে কটা কোঅর্ডিনেট লাগবে, 6 ইন্টু n খানে কোঅর্ডিনেট লাগবে। তো সেটাকেই আমরা বলবো কি ফেজ স্পেস অফ দ্য n পার্টিকেল সিস্টেম। ওকে, তাহলে এখান থেকে আমরা কতটা দেখে নিলাম, কীরকম কথা, দেখ একটা পার্টিকেলের জন্য কটা স্টেটের দরকার ছিল, 6টা স্টেটের দরকার ছিল। তাহলে আমাদের 6টা পার্টিকেলের জন্য আমাদের কটা স্টেটের দরকার থাকবে না, এই n খানা পার্টিকেলের জন্য আমাদের কতখানি ফুল স্পেসের দরকার থাকবে না, 6 ইন্টু n। তাহলে আমাদের দেখছি কি হোয়াট ইজ ফেজ স্পেস অফ n পার্টিকেল সিস্টেম, তাহলে এর পয়েন্ট আমাদের শিখে নিলাম কি 6n। ওকে, একটার জন্য 6টা, তাহলে n খানার জন্য কতগুলো আসবে, 6 ইন্টু n। তাহলে এটাকেই আমি বলবো কি ফেজ স্পেস অফ n পার্টিকেল সিস্টেম। আচ্ছা, এইটাকে ফেজ স্পেস অফ n পার্টিকেল সিস্টেম বলা হয়, বা এটার আরও একটা নাম আছে, দিস ইজ অলসো কল্ড, এটাও কিন্তু এমসিকিউ এর জন্য কাজে লাগবে। তাহলে আমি তোদের আলাদা করে এমসিকিউ এর সাজেশন না দিলেও এটা মাথায় রেখে দিবি, দিস ইজ অলসো কল্ড আমাদের গামা স্পেস। ওকে, তাহলে এখান থেকে কথাটাকে বলে দিচ্ছি কি দিস ইজ অলসো কল্ড গামা স্পেস। এখানেতে গামাটা কিন্তু মাথায় রাখবি যে ক্যাপিটাল গামা নেওয়া হয়, অর্থাৎ একটা টি তার হাফ সাইডটাকে নেওয়া হয়। যদি পুরো দিকটা টেনে দিতাম টি আসতো, টি এর হাফ সাইডকে লিখে দেয়, সেটাকে আমরা বলি কি গামা। এটা হচ্ছে কি ক্যাপিটাল গামা, এটাকে বলা হয় কি গামা স্পেস। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কি হোয়াট ইজ ফেজ স্পেস অফ n পার্টিকেল সিস্টেম, সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, এবারেতে তোদের আরও একটা কোয়েশ্চেন এখান থেকে রেডি করতে হবে, সেটা হচ্ছে কি যে মলিকুলার ফেজ স্পেস কী জিনিস। ওকে, মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য যে ফেজ স্পেস থাকে সেটাকে আমরা বলি কি মলিকুলার ফেজ স্পেস, বা তাকে আমরা বলি কি মিউ স্পেস। ওকে, তাহলে আমাদের এর ক্ষেত্রে পরবর্তী যে কনসেপ্ট যেটা দরকার থাকবে এবং পরীক্ষার ক্ষেত্রে খুব কমন কোয়েশ্চেন, সেটা আসছে কি হোয়াট ইজ মলিকুলার ফেজ স্পেস। হোয়াট ইজ মলিকিউলার ফেজ স্পেস। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, ফর মোনোঅ্যাটমিক গ্যাস ফেজ স্পেস ইজ কল্ড, ফর মোনোঅ্যাটমিক গ্যাস ফেজ স্পেস ইজ কল্ড আমাদের মলিকুলার ফেজ স্পেস। আমি আর এখান থেকে কতটা লিখছি না, তোরা তাহলে এটাকে লিখে নিবি, ইজ কল্ড মলিকুলার ফেজ স্পেস, বা এটারই আরও একটা নাম আছে, সেটা আসছে কি মিউ স্পেস। তাহলে এটাও আমাদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে মিউ স্পেস কী জিনিস, আর সেটা আসছে কি মোনোঅ্যাটমিক গ্যাস সিস্টেমের যে ফেজ স্পেস তাকে আমরা বলি কি মিউ স্পেস। ওকে, এবারে যে দেখ একটা কথা, তোদের কোয়েশ্চেন তো আসবে না, কিন্তু পরবর্তী পড়াগুলো করতে গেলে আমাদের সবার ক্ষেত্রে সেটাকে দরকার পড়বে। সেটা হচ্ছে কি কথা, দেখ যদি আমাদের এই মলিকুলার ফেজ স্পেসের কথা বলি, সেখানেতে কোনো একটা জিনিসের ভলিউম এলিমেন্ট কতখানি আসবে। ওকে, দেখ আমাদের কথা বলছি কি ফর মিউ স্পেস, মানে কি মলিকুলার ফেজ স্পেস ভলিউম এলিমেন্ট। দেখ যদি শুধুমাত্র 3টে কোঅর্ডিনেট থাকতো, সেখান থেকে ভলিউমকে আমরা বলতে গেলে কি করতে পারতাম না, 3টে কোঅর্ডিনেট থাকলে স্মল ভলিউমকে বলতাম কত dx ইন্টু dy ইন্টু dz।
কিন্তু এখানে তো আমাদের 6টা কোঅর্ডিনেট আছে, তাই এখানে ভলিউমকে বলতে গেলে কি করতে হবে, dx dy dz, তার সাথে সাথে আমাদের কে থাকবে, dpx থাকবে, কত dpy, আর কতখানি থাকবে dpz। এখানেতে এই যে পুরো ভলিউম, এখান থেকে পুরো ভলিউমটাকে কিন্তু স্মল ডিভি দিয়ে লেখা হয় না, এখানেতে যেটা লেখা হয় সেটা থাকে কি ডি ইন্টু টাউ। তাহলে মিউ স্পেসের ক্ষেত্রে ভলিউম এলিমেন্ট তাকে আমাদের লেখা হয় কত দিয়ে, ডি টাউ দিয়ে লেখা হয়। সেই ডি টাউ এর ভ্যালুটা আমাদের লিখতে হয় এরকমভাবে, ডিএক্স ডিওয়াই ডিজেড, পাশে থাকে কত ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। ওকে, তাহলে এটা হয়ে গেল কি না ভলিউম অফ এ 6 ডিমেনশনাল স্কেল। ওকে, তাহলে এটা হয়ে গেল কার কথা না ভলিউম অফ এ 6 ডিমেনশনাল সেল। ছোট্ট পার্টিকেল মানে ছোট্ট এরিয়া, তাকে আমরা বলি কি সেল। তাই আমাদের যদি 6 ডিমেনশনাল স্কেলের ভলিউম বলতে হয়, সেটাকে আমাদের এই রুলসটাকে দিয়ে অ্যাপ্লাই করব। গেল। যদি আমি স্মল ভলিউমের কথা বলি, অর্থাৎ আমি কার কথা বলছি, ডি টাও অর্থাৎ ভলিউম তার মিনিমামের কথা বলছি, তখন আমি এখান থেকে কি বলতে পারবো, দেখো এই যে পুরো কোয়ান্টিটিটা আছে সেটা মিনিমাম হবে। মানে আমি এখান থেকে কি করতে পারছি, এটাকে একটুখানি ক্লাব করছি, দেখো ডিএক্স ডিপিএক্স এটার ভ্যালুটাকে বলছি কত মিনিমাম। সিমিলারলি আমাদের এখান থেকে করছি কত ডিওয়াই ডিপিওয়াই, সেটার ভ্যালুটাকে বলছি কত মিনিমাম। আর করছি দেখ ডিজেড ডিপিজেড, সেটার ভ্যালুটাকে বলছি কত মিনিমাম। কেন আমি এটাকে এরকমভাবে ক্লাব করতে গেলাম, তার কারণ হচ্ছে কি আমাদের হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, তাই তো। আমরা সবাই দেখেছি ডিএক্স ডিপিএক্স তার মিনিমাম ভ্যালুর কত কত হয়, তার মিনিমাম ভ্যালুটাকে আমাদের ডিফাইন করা হয় কাকে দিয়ে, না এইচ দিয়ে ডিফাইন করা হয়। সেটাই আমাদের হাইজেনবার্গের আনসার্টেনটি ভ্যালু বলেছিল, না ডিএক্স ইন্টু ডিপিএক্স এর মানে প্রোডাক্ট অফ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম, সেটা কি হয়, শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ। তাহলে এখান থেকে মিনিমাম ভ্যালু বলতে গেলে সেটার কত আসবে এইচ। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটার ভ্যালুকে লিখতে গেলে কত আসবে এইচ ইন্টু এইচ ইন্টু এইচ, অর্থাৎ সেখান থেকে আমাদের ভ্যালুটা কত থাকবে এইচ কিউব। মানে আমাদের এখান থেকে কথাটা আসছে কি দেখতো, যে কোন সেলের মিনিমাম ভলিউমের ভ্যালু কত থাকবে, না সেটা আসছে কি না এইচ কিউব। তাহলে এখান থেকে আমাদের কথা বলছে কি ফেজ স্পেস ইজ অ্যাকচুয়ালি এ সেল অফ মিনিমাম ভলিউম ইকুয়াল টু এইচ কিউব। তাহলে আমাদের এখান থেকে কোনো একটা সেলের যে ভলিউমের কথা আছে, সেই ভলিউমের অ্যান্সার যদি আমাদের কোনো এমসিকিউ এর ক্ষেত্রে আসে, তাহলে সেটার অ্যান্সার লিখবো কত এইচ কিউব। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে ফেজ স্পেস ইজ অ্যাকচুয়ালি এ সেল, phase space is actually a cell okay of minimum volume equal to h cube। আর যখন এই মিনিমাম ভলিউমটার ভ্যালুটা এইচ কিউব হবে, সেটা আমাদের কার ক্ষেত্রে চলে আসবে, আর সেটা আসবে কি মিউ স্পেসের ক্ষেত্রে, অর্থাৎ মলিকুলার ফেজ স্পেসের ভলিউম। তাহলে ফেজ স্পেসের মিনিমাম ভলিউম হচ্ছে কত এইচ কিউব, আর যার ভলিউম এইচ কিউব থাকবে সেটা আমাদের তাহলে কার ক্ষেত্রে হয়ে যাবে, না সেটা আসছে কি ভলিউম অফ মিউ স্পেস। তাহলে আমাদের এইটাকে দিয়েও আমাদের এমসিকিউ দিতে পারে, আর আমাদের যদি কখনো এরকম এমসিকিউ দেয় সেটা আসছে কি দেখো ভলিউম অফ মিউ স্পেস, তার ভ্যালুটাকে আমরা লিখে দেবো কতখানি এইচ কিউব। তাহলে ছোট্ট কোয়েশ্চেন মানে ছোট্ট কনসেপ্ট, এই দুটো পার্টকেই তোরা রেডি করছিস কার জন্য, এমসিকিউ এর জন্য রেডি করে নিচ্ছিস। আচ্ছা, এরপরেতে আমাদের আরও একটা কথা মাথায় রাখতে হবে কি দেখতো, যখনই আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে নিয়ে ডিল করব, এখানেতে মাথায় রাখতে হবে এখানে এনার্জি এর লেভেলগুলো হচ্ছে কি না ডিজেনারেট। মানে ডিজেনারেট বলতে গেলে আমাদের কথাটাকে বলতে হবে কি না সেম এনার্জি লেভেলকে কিন্তু অনেকগুলো কোয়ান্টাম স্টেটের এনার্জি লেভেলের সামেশান করে আমাদের কিন্তু পেতে হয়। তাহলে এখান থেকে যখনই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে ডিল করবো, এখানেতে মাথায় রাখতে হবে কি এনার্জি লেভেলস আর ডিজেনারেট। ওকে, এই লাইনটাকে শুধু তোদের এখান থেকে মাথায় মধ্যে রাখতে হবে।
এরপরেতে তোদের এখান থেকে যে আরও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বল বা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বল, যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি দেখ, তোদের এখান থেকে 4 নম্বর পয়েন্টের বা কনসেপ্টের কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, হোয়াট ইজ ম্যাক্রোস্টেট অ্যান্ড মাইক্রোস্টেট। ওকে, তাহলে পরবর্তী কথাতে তোরা দেখছিস কত, 4 নম্বর কোয়েশ্চেনের জন্য হোয়াট ইজ মাইক্রোস্টেট অ্যান্ড ম্যাক্রোস্টেট। ওকে, এই কথাটা কিন্তু আমাদের দরকার পড়তে পারে। তো ম্যাক্রোস্টেটের কথা বলতে গেলে আমাদের কি বলতে হবে না, প্রথমে তো আমি ম্যাক্রোস্টেটের কথাটাকে একটুখানি ডিসকাশন করে নিই। এটা আমাদের পরীক্ষায় অনেকবার এসছে, তো এটাকে আমাদের রেডি করে দিতে হবে। এটাকে বলতে গেলে কি বলছি না, এটা খুবই সহজ জিনিস। সেটা হচ্ছে কি না, নাম্বার অফ ফেজ পয়েন্ট ইন ইচ সেল অফ এ ফেজ স্পেস। ওকে, তাহলে ম্যাক্রোস্টেট বলতে আমাদের কি বোঝায় না, সেটা হচ্ছে কি নাম্বার অফ ফেজ পয়েন্ট ইন ইচ সেল অফ এ ফেজ স্পেস। তাহলে আমাদের এখান থেকে ম্যাক্রোস্টেট বলতে গেলে কি বলছি, নাম্বার অফ ফেজ পয়েন্ট in each cell of a phase space, of a phase space. Okay. তাহলে এখান থেকে ফেজ পয়েন্টের কথাটা বলেছি, মানে আমাদের এখান থেকে সবসময় মাথায় রাখতে হবে কি, যে ফেজ পয়েন্ট বলতে আমাদের বড় বড় যে সমস্ত জিনিসগুলো, যেগুলো দিয়ে আমাদের পুরো কোয়ান্টিটিটাকে ডিফাইন করতে পারবো। মানে নাম্বার অফ ফেজ পয়েন্ট বলতে বোঝাচ্ছে বড় বড় যে সমস্ত কোয়ান্টিটি, যাকে দিয়ে কোনো একটা জিনিসের কোয়ান্টিটির স্টেটকে ডিফাইন করতে পারবো, সেটা আসছে কি আমাদের ম্যাক্রোস্টেটের মধ্যে কথাটা আছে। মানে এখান থেকে নাম্বার অফ ফেজ পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে কি নাম্বার অফ বড় বড় যে সমস্ত কোয়ান্টিটি, বড় বড় যে সমস্ত কোয়ান্টিটি, সেটার মাথাটা রাখতে গেলে এখান থেকে আমাদের উল্লেখ করতে হবে কোন কথাটা না, বাল্ক কোয়ান্টিটি। তাহলে নাম্বার অফ বাল্ক কোয়ান্টিটি ইন ইচ সেল, সেটাকেই আমি বলবো কি না ম্যাক্রোস্টেট। বড় বড় কোয়ান্টিটি, সেগুলোকে আমাদের বলতে গেলে কার কথা আমাদের বলতে হচ্ছে, দেখ তো বড় বড় কোয়ান্টিটিগুলোর মধ্যে আমাদের উল্লেখ করতে হবে কি, দেখ না খুবই স্পেসিফিক কিছু কিছু ভ্যালু আছে। যেমন আমাদের হচ্ছে কি না ইন্টারনাল এনার্জি, ওকে, আমাদের কার কথা থাকতে পারে দেখ প্রেসার, আমাদের কার কথা থাকতে পারে দেখ আমাদের থাকতে পারে হচ্ছে টেম্পারেচার। তাহলে দেখতে পাচ্ছি সেখানেতে এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটাই একটা বড় কোয়ান্টিটি, বা আমাদের সেটাকে বলতে পারবো কি, সেগুলো হচ্ছে কি এক একটা ফেজ পয়েন্ট। তাহলে এখান থেকে দেখে নিলাম এই সমস্ত বড় কোয়ান্টিটি যেগুলোকে দিয়ে আমাদের কোনো সিস্টেমের পুরো কন্ডিশনটাকে ডিসক্রাইব করতে পারবো, সেটাকেই আমাদের বলা হচ্ছে কি না ম্যাক্রোস্টেট। এই ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে দেখ এনার্জি, প্রেসার আর টেম্পারেচার, এগুলো প্রত্যেকটাই আমাদের কার ক্ষেত্রে পড়েছিলাম, থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে পড়েছিলাম। তাই ম্যাক্রোস্টেটকে আমার অনেক সময় আবার বলা হয় কি থার্মোডাইনামিক স্টেট। ওকে, তাহলে এখান থেকে পরের লাইনটাও আমাদের রেডি রাখছি, সেটা হচ্ছে কি দিস ইজ অলসো কল্ড thermodynamics. This is also called thermodynamic state. Okay, তাহলে এই সিম্পলিফাইড জিনিসটাকে কিন্তু সবাই দেখে নিচ্ছিস। এরপরেতে আমাদের কিসের কথা চলে আসছে দেখতো না, এরপরে তো আমরা চলে যাব কোথায় না মাইক্রোস্টেটে। মাইক্রোস্টেটের ক্ষেত্রে আমাদের বলতে গেলে কিসের কথা বলবো না, কোনো কোয়ান্টিটির অনেকগুলো পার্টিকেল নিয়ে তৈরি হবে, সেই প্রত্যেকটা পার্টিকেলের যে স্টেট, সেটাকে আমাদের বা প্রত্যেকটা পার্টিকেল কোন কন্ডিশনে আছে সেটাকে আমাদের জানাতে গেলে কার কথা বলতে হবে না, আমাদের মাইক্রোস্টেটের কথা বলতে হবে। ওকে, তাহলে আমাদের ম্যাক্রোস্টেটের সময় শিখে নিলাম কি বড় বড় কোয়ান্টিটিগুলোর কথা, আর মাইক্রোস্টেটের সময় আমরা তাহলে কার কথা শিখে নিচ্ছি কি দেখতো, সেটাকে হচ্ছে কি স্টেট অফ দ্য অল কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। ওকে, তাহলে আগেরটার ক্ষেত্রে ছিল কি স্টেট অফ দ্য হোল সিস্টেম, মানে এখান থেকে স্টেট অফ দ্য হোল সিস্টেম। ওকে, আর এটাতে আমাদের বলতে গেলে কি বলতে হচ্ছে না, সেটা হচ্ছে দেখ স্টেট অফ দ্য
কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। তাহলে প্রত্যেকটা জিনিসের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো যদি আমি স্টেটকে নিয়ে ডিসকাশন করি, সেটাকে আমাদের বলতে হবে কি না মাইক্রোস্টেট। ধরে নিই এটাকে একটাকে ডিসক্রাইব করার জন্য আমাদের এরকমভাবে একটুখানি ডিসক্রাইব করে নিচ্ছি। ধর আমাদের চারটে ডিস্টিংগুইশেবল পার্টিকেল আছে, মানে কোনটা কে কোনটা আলাদা না কি সেটাকে আমরা বুঝতে পারি। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলছি দেখ, লেট উই হ্যাভ 4 distinguishable particle, 4 distinguishable particle। যে পার্টিকেলগুলোর কথা বলছি তাদেরকে আমি বলে দিচ্ছি, তাদের নাম হচ্ছে কি ABCD। তাহলে ABCDকে চারটেকে আলাদা করে আমরা ডিটারমাইন করতে পারি। আমরা কি করছি, এটাকে ডিস্ট্রিবিউট করতে চাইছি দুটো সিমিলার বক্সের মধ্যে। ওকে, মানে আমি এটাকে কথা বলছি কি উই ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট ইট, we want to distribute it in 2 similar box। তাহলে দুটোকে একই ধরনের বক্সের মধ্যে আমি এটাকে এই চারটে পার্টিকেলকে ডিস্ট্রিবিউট করতে চাইছি। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বক্সটা আইডেন্টিক্যাল, মানে তাদের লেন্থ বল, হাইট বল বা তাদের সেখানে যা যা ঘটনাগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের ডিস্টিংগুইশেবল। মানে আমাদের এখান থেকে যদি কথাটা বলতে পারি যে এর স্টেটগুলো কীরকম হতে পারে বা কী কী ঘটনা করতে পারে, সেগুলোকে নিয়ে আমাদের কথা বলতে গেলে কীরকম কথা দেখছি। আচ্ছা, এখানেতে স্টেট অফ দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেল তো বলে দিলাম। এখান থেকে আরও একটা কথা অনেক জায়গাতে লেখা থাকে, সেটা আসছে কি যে মাইক্রোস্টেটের একটা ওয়ান লাইনার ডেফিনেশনের কথা বলা থাকে, সেটা হচ্ছে কি ইচ ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো নোন অ্যাজ মাইক্রোস্টেট। ইচ ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট ওকে ইজ অলসো কল্ড মাইক্রোস্টেট। হলো? তাহলে দেখ এখানটা থেকে আমাদের কীরকমভাবে ডিস্টিংগুইশ করতে পারছি বা করতে পারছি। বড় মানে টোটাল হোল সিস্টেমের কথা বললে যেটাকে কথা বলবো, আর আমাদের কতগুলো ডিস্টিংগুইশেবল কন্ডিশন আছে সেটাকে বললে আমরা কীরকম বলবো সেটাকে দেখছি। দেখ আমি এটাকে নেক্সট পেজেতে নিয়ে গিয়ে ডিসকাশন আছে, এখান থেকে স্টার্ট করা যাক। মনে কর আমি এরকম করছি যে দুটো বক্স আছে, এখান থেকে আমি বলে দিলাম এটা হচ্ছে কত বক্স 1, আর এটাকে আমি বলছি কি বক্স 2। আমি এরকম করতে পারি যে দেখ ফার্স্ট যে বক্সটা আছে সেই বক্সটার মধ্যে কোনো পার্টিকেল রাখলাম, সেকেন্ড বক্সটার মধ্যে আমি কি রেখে দিলাম না সমস্ত পার্টিকেলগুলোকে রেখে দিলাম, ABCD রেখে দিলাম। তাহলে এই যে কন্ডিশনটা, এটাকে আমাদের যদি ব্রড ক্যাটাগরিতে বলতে চাই তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো কি ম্যাক্রোস্টেট। ম্যাক্রোস্টেটটাকে আমরা আইডেন্টিফাই করবো কীরকমভাবে লিখে রাখবো বল, 0,4, মানে প্রথমটাতে আছে কেউ নেই আর সেকেন্ডটাতে আছে 4টি আছে, তাহলে সেটাকে বলে দেবো কত 0,4। তাহলে এখানে মাইক্রোস্টেট কটা আসবে দেখ, সবগুলোই তো একই জায়গাতে আছে, তাহলে মাইক্রোস্টেট বলতে গেলেও এখানেতে নাম্বার অফ মাইক্রোস্টেট কতগুলো থাকবে না বলে দিলাম কত, একটা। এবারেতে তোদের যে আমি অ্যারেঞ্জমেন্টের কথা বলবো, এটা হয়ে গিয়েছিল কি আমাদের বেসিক কথা। এবারেতে আমি ম্যাক্রোস্টেটের কথা বলছি কি এরকম, প্রথম বক্সটায় রাখছি একটা, সেকেন্ড বক্সটায় রাখছি কতগুলো 3টে। তাহলে আমাদের এখান থেকে পসিবল অ্যারেঞ্জমেন্টগুলো কীরকম হবে, তাহলে ম্যাক্রোতে বলতে গেলে বলে দিলাম কি একটা আছে আর একটা আছে 3টে। তার পসিবল সিস্টেমগুলো কী আসবে দেখ, এখানটাতে থাকবে A, তখন এখানটায় থাকতে পারে কত BCD, এখানটায় রইল B, এখানটাতে তাহলে কত থাকবে ACD, এখানটাতে রইল C, তাহলে এখানটাতে তোর কতখানি রক্ষে থাকবে তখন ABD, এখানটাতে রইল D, তাহলে এখানটাতে থাকবে কত ABC। দেখ এই যে প্রত্যেকটাই অ্যারেঞ্জমেন্ট, এই প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টের যখন আমাদের ডিস্টিংক্ট ফিচারগুলোকে বলতে চাইবো তখন আমরা বলবো কি না এগুলো হচ্ছে তার কি মাইক্রোস্টেট। তাহলে দেখ ব্রডলি ক্লাসিফাই করলে আমাদের বলতাম কি একটা আছে বাকিটা 3টে আছে, তাহলে সেটাকে বলে দিতাম কি ম্যাক্রোস্টেট। কিন্তু যদি আমি বলতাম কি তার কোনটাতে কি আছে সেটাকে জানান দিতে গেলে আমাদের এরকমভাবে বলতে হতো, এটা হতো তাহলে কি তার মাইক্রোস্টেট। ওকে, তাহলে এই যে ফিগারটার কথা বলছি সেটা আসতো কি তার মাইক্রোস্টেট, মানে একদম ইন ডিটেলস তার অ্যানালিসিস করলে যে ঘটনাটা পেতাম সেটাকেই বলতাম কি মাইক্রোস্টেট।
মানে এখানটাতে যদি বলি নাম্বার অফ মাইক্রোস্টেট, তাহলে এখানটাতে কত আসছে, নাম্বার অফ মাইক্রোস্টেট, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস 1 2 3 4, চারটের মধ্যে কোনটায় কখন কতগুলো আছে সেগুলোকে নিয়ে বললে তাহলে বলতাম কি নাম্বার অফ মাইক্রোস্টেট 4টে। তাহলে এই দেখ 4টে ঘটনার ক্ষেত্রে ম্যাক্রোস্টেট ছিল কত, একটা, একটার জন্য কতগুলো মাইক্রোস্টেট পেয়ে গেলাম না, আমি 4টে মাইক্রোস্টেট পেয়ে গেলাম। এবারে পরের কথা, এখান থেকে পরের অ্যারেঞ্জমেন্ট কীরকম হতে পারে, দেখ আমি পরের ম্যাক্রোর কথা বলছি। পরের ম্যাক্রোর সময় আমি এখানটাতে দিয়ে দিলাম কত, এতেও দুটো আছে এতেও দুটো আছে, তাহলে এটা হয়ে গেল একটা ম্যাক্রো স্টেটের কথা। তখন বক্স 1টাতে কীরকম লিখতে পারবি আর বক্স 2টাতে কীরকম লিখতে পারবি সেটা একটুখানি দেখতো। বক্স এর মধ্যে তুই কাকে কাকে রাখতে পারবি, দেখ এ বি, এখানটাতে তখন কি চলে যাবে সিটি। এরকম করতে পারবো পরেরটাতে এসি, তাহলে এখানটাতে কে কে থাকবে বিডি। এরকম করতে পারবো এডি, তাহলে এখানটাতে চলে যাবে কত বিসি। তাহলে এটা আমাদের একটা কন্ডিশন চলে গেল। পরের কেসটার ক্ষেত্রে এখানটাতে কাকে কাকে রাখতে পারবো, দেখ এ দিয়ে 3টে হয়ে গেছে, তাহলে পরেরটার ক্ষেত্রে কে থাকবে আমাদের বিসি। তাহলে বিসি থাকলে এখানটা থেকে পরের কম্বিনেশনটা কে চলে যেত, দেখতো এডি। পরেরটাতে এখানটা থেকে কার কথা বলতে পারতাম, দেখ বিডি। বিডি হলে এখানটাতে কে থাকতো এসি। তাহলে দেখ বি এর সাথে সব কম্বিনেশনগুলো মিলে গেল, দেখ বি এর সাথে কার কার কম্বিনেশন মিলে গেল, বি এর সাথে এ হয়ে গেল, বি এর সাথে সি হয়ে গেল, বি এর সাথে ডি হয়ে গেল, এর সাথেও সবার হয়ে গিয়েছিল। তাহলে এবারেতে পড়ে থাকা কেসটা কে আছে, সি আর ডি। তাহলে এটাতে যদি সিডি থাকে এখানটাতে কে থাকতো এবি। মানে তোরা এখান থেকে বুঝে না, দেখ সি এর সাথেও কিন্তু সব কম্বিনেশন হয়ে গেল, সি এর সাথে ডি একটা পেয়ে গেলাম, সি এর সাথে ডি একটা পেয়েছি, সি এর সাথে একটা এ পেয়েছি। তাহলে দেখ এর থেকে বেশি আর অ্যারেঞ্জমেন্ট পসিবল না। মানে আমাদের এখান থেকে এটুকুনি কথা বলতে পারবো, এখানেতে আমাদের এই যে প্রত্যেকটা সিনারিও এগুলো হলো কি প্রত্যেকটার ইন ডিটেল অ্যানালিসিস। তাহলে এখানটার ক্ষেত্রে এগুলো সবই হয়ে গেল কি, এগুলো সবই হয়ে গেল তার মাইক্রোস্টেট। ওকে, তাহলে যদি আমি এখানটা থেকে বলতাম যে তার নাম্বার অফ মাইক্রোস্টেট কতখানি আছে, তাহলে তোরা এখান থেকে বলতিস কত 1 2 3 4 5 6, তাহলে এই ম্যাক্রোস্টেটের করসপন্ডিং মাইক্রোস্টেট কতগুলো থাকতো না 6টা। সিমিলারলি এখানটাতে আর কি ম্যাক্রোস্টেট হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছিস। এখানটাতে দেখ ফার্স্টটাতে রইল 3টে, সেকেন্ডটাতে রইল কটা একটা। তাহলে এখানটাতে হচ্ছে কি এই যে আগের ঘটনাটা করলাম এটার জাস্ট রিভার্সটা, মানে এদিকটাতে এবিসিডি আসবে আর তার উল্টো ঘটনাটা কোথায় বসবে, এখানটাতে বসবে। মানে জাস্ট আমি এটাকে বোঝাতে চাইলে কি বসাবো, দেখ ও এখান থেকে কপি করলে আসবে না পরের কথায়। তাহলে আমি এখানটা থেকে লিখে দিচ্ছি কত, দেখ এখানটাতে লিখে দিই কত, দেখ এ বি সি ডি। তখন এখানের এই বক্সটাতে তোর কোন ঘটনা চলে আসতো, দেখ তো আসতো বিসিডি। বি গেছে মানে এখানটাতে পেতাম কত এসিডি, সি গেছে পেতাম এবিডি, ডি গেছে মানে পেতাম কত এবিসি। তাহলে 3 স্টেটের করসপন্ডিং আমাদের এখানেতে যে বক্সটা আছে এই বক্সটা আমাদের কি চলে আসছে, এই বক্সটা চলে আসতে হচ্ছে কি না মাইক্রোস্টেট। তাহলে এই ম্যাক্রোস্টেটের করসপন্ডিং কতগুলো মাইক্রোস্টেট হলো না সেটার জন্য আমরা দেখে নিলাম নাম্বার অফ মাইক্রোস্টেট, সেটা পেয়ে গেলাম কতগুলো না 4টে। ওকে, তাহলে এই রকমভাবে আমাদেরকে এই ঘটনাগুলোকে দেখতে হবে। তাহলে বুঝতে পেরেছিস, তোদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন আছে হোয়াট ইজ মাইক্রোস্টেট আর হোয়াট ইজ ম্যাক্রোস্টেট, যদি 3 নম্বরের কোয়েশ্চেন আছে তোরা এরকমভাবে ডিসক্রাইব করে সেটাকে তোরা পরীক্ষায় লিখে দিয়ে আসবে। আশা করবো এটা থেকে নিয়ে তোদের কারোর কোনো ইস্যুস থাকবে না। পরের কথায় চল, এখান থেকে পরের কথাতে তোদের কোয়েশ্চেন আছে যে থার্মোডিনামিক প্রবাবিলিটি কি জিনিস। ওকে, তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে পরের কোয়েশ্চেন মানে আমাদের এখান থেকে কত নম্বর কোয়েশ্চেন হবে বল, সেটা আসছে 5 নম্বর কোয়েশ্চেন। যেটা করবি সেটা আসছে কি হোয়াট ইজ থার্মোডিনামিক প্রবাবিলিটি।
হোয়াট ইজ থার্মোডিনামিক প্রবাবিলিটি? হলো থার্মোডিনামিক প্রবাবিলিটি কিছুই না, এটা হচ্ছে কি নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেট করসপন্ডিং টু এনি গিভেন মাইক্রোস্টেট। ওকে, মানে এটাকে আমাদের ডিফাইন করতে গেলে আমাদের কিসের কথা বলছি? দেখ, নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেট, নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেট corresponding to any given macrostate। হলো, মানে আমাদের এখান থেকে যদি বলতাম কি এই যে ধর 3 স্টেটটা আছে, এর করসপন্ডিং তাহলে আমাদের বলতাম কি মাইক্রোস্টেট কতগুলো আছে, না আমাদের বলতে পারতাম এখান থেকে মাইক্রোস্টেট কতগুলো আছে, 4টে আছে। তাহলে এখান থেকে বলতাম কি না এর থার্মোডাইনামিক প্রবাবিলিটি হচ্ছে কতখানি? 4। ওকে, তাহলে 3 ম্যাক্রোস্টেটের করসপন্ডিং থার্মোডাইনামিক প্রবাবিলিটি অ্যান্সার আসবে কতখানি? না 4। তাহলে আমাদের ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল আমরা কি বলতে পারবো? 3। ওকে, এটা ছিল কি আমাদের একটা ম্যাক্রোস্টেট ছিল, এর করসপন্ডিং থার্মোডাইনামিক প্রবাবিলিটি ওকে, সেটার অ্যান্সার কত আসতো? 4। কেননা তার করসপন্ডিং আমাদের মাইক্রোস্টেট কতখানি ছিল? না সেটা ছিল হচ্ছে 4। এবারে দেখ, সবসময় জানবি যে কোনো আইসোলেটেড সিস্টেম আছে তারা কিন্তু একটা ইরিভার্সেবল প্রসেস ফলো করে, মানে কখনোই আমাদের ওপেন সিস্টেমকে বা আইসোলেটেড সিস্টেমে আগের কন্ডিশনেতে ফিরিয়ে নিয়ে আসা যায় না। যেহেতু আগের সিস্টেমেতে ফিরিয়ে আনা যায় না, সবসময় জানবে সেখানেতে কী থাকে না নেট ইনক্রিজ ইন দ্য এনট্রপি থাকে। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরের একটা কথা মাথায় রাখতে হবে কি, দেখ অল ওপেন সিস্টেম বা অল আইসোলেটেড সিস্টেম will undergo an irreversible process, হলো। তাহলে প্রত্যেকটা আইসোলেটেড সিস্টেম কিন্তু একটা ইরিভার্সিবল প্রসেস ফলো করে। তাহলে সবসময় জানবো কি সো দেয়ার উইল বি নেট ইনক্রিজ ইন দ্য এনট্রপি। ওকে, তাহলে আমাদের সেখান থেকে কথায় রাখি সো দেয়ার উইল বি নেট ইনক্রিজ ইন দ্য এনট্রপি। বোঝা গেল কথা? তাহলে দেখে নিচ্ছি হোয়াট ইজ থার্মোডাইনামিক প্রবাবিলিটি। সেখানটার মধ্যে আমাদের সবসময় দেখে নিচ্ছি কি সেখানে একটা না এনট্রপির ভ্যালুটা চেঞ্জ হবে। এনট্রপি মানে আমরা সবাই কি জানি, কেমিস্ট্রিতে দেখেছি, সেটাকে বলা হয় কি না ডিস্টারবেন্স। এবারে আমাদের আরও একটা কথা রাখতে হবে যে ম্যাক্সিমাম এনট্রপি তাহলে কখন রিচ করবে? যখন আর তার পরিবর্তন হওয়ার কোনো কিছু জায়গা থাকবে না, মানে কি আমাদের সেটা যখন ইকুইলিব্রিয়ামেতে রিচ করে গেছে। তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো কি ম্যাক্সিমাম ভ্যালু অফ এনট্রপি ইজ রিচড, ম্যাক্সিমাম ভ্যালু অফ এনট্রপি ইজ রিচড, এনট্রপি ইজ রিচড কখন না when equilibrium is reached, when equilibrium is reached। তাহলে যখনই কোনো সিস্টেমের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় আমরা জানবো কি তার এনট্রপির ভ্যালুটা ম্যাক্সিমাম। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, সবাইকে কিন্তু এটাকে রেডি রাখতে হবে। আমাদের মাথার মধ্যে রাখবে যে বোলজম্যান, সায়েন্টিস্ট বোলজম্যান ছিল, যার ক্ষেত্রে আমরা বোলজম্যান কনস্ট্যান্ট পাই। বোলজম্যান আমাদের কি বলেছিল, মানে অ্যাকর্ডিং টু বোলজম্যান আমাদের মাথার মধ্যে রাখতে হবে এই যে এনট্রপি, এনট্রপিকে সবাই শিখেছি এস ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করে। এই এস এর ভ্যালু কতখানি হয় না বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু ন্যাচারাল লগ অফ W/W0। ওকে, তাহলে এখান থেকে এলএন লিখলাম, মানে কার কথা বলতাম, দেখ ন্যাচারাল লগ।
কেটা কি এখানে নিশ্চয়ই বুঝতে পারছিস, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত হয় 1.38 × 10⁻23। আচ্ছা এখানে তো ডব্লিউ, ডব্লিউ বলতে আমি কার কথা বোঝাতে চাইছি না বুঝিয়ে দিলাম হচ্ছে ডব্লিউ বলতে সেটা হচ্ছে কি কোনো একটা সময়ের প্রবাবিলিটি, ওকে, বা যেটাকে আমরা বলছি কি থার্মোডিনামিক প্রবাবিলিটি। তাহলে ডব্লিউ বলতে আমরা বলছি কি কোনো একটা জিনিসের থার্মোডিনামিক প্রবাবিলিটি, থার্মোডাইনামিক প্রবাবিলিটি, ওকে। আর ডব্লিউ নট মানে নট আছে মানে সেটা নিশ্চয়ই বুঝতে পারবো সেটা কাকে ডিফাইন করছে, ইনিশিয়াল থার্মোডাইনামিক প্রবাবিলিটি, মানে এক কথায় লিখে দিচ্ছি সেটাকে বলছে কি ইনিশিয়াল প্রবাবিলিটি। তাহলে দেখ আমাদের এখান থেকে একটা কথা বলতে পারবো, এটাকে যদি আমি ব্রেক করে লিখি যে এস অর্থাৎ এনট্রপি, তার ভ্যালু কত লিখতে পারবো দেখ তো, কে ln w মাইনাস কে ln w নট, ওকে। কে ln w নট এই কোয়ান্টিটিটা আমাদের কি আসছে দেখ না ইনিশিয়াল এনট্রপি, মানে আমাদের এখান থেকে কত লিখতে পারবো কে ln w মাইনাস এস নট। এবারে তো দেখ যদি কখনো এরকম হয় যদি কোথাও আমাদের সিস্টেমটাকে একদম জিরো থেকে কাউন্ট করি, মানে আমাদের কথা আসছে কি এই এস নট ইকুয়াল টু আমরা লিখবো কত জিরো, আমরা যদি স্টেট করি কি ইফ সিস্টেম ইজ কাউন্টেড ফ্রম ইনিশিয়াল কন্ডিশন, মানে একদম জাস্ট স্টার্ট হচ্ছে এখান থেকে, তাহলে সেই ঘটনার সঙ্গে আমরা এখান থেকে কি লিখতে পারবো দেখ তো, এই যে এস আছে অর্থাৎ এনট্রপি, সেই এনট্রপির ভ্যালুটাকে আমরা কত লিখতে পারবো দেখ তো, কে ইন্টু ln ইন্টু ডব্লিউ। কে মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট, ln ন্যাচারাল লগ, ডব্লিউ বলতে আমি বোঝাচ্ছি কি না সেই সময়তে তার আমাদের যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ছিল। তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের সবাইকে লিখে নিতে হচ্ছে বা শিখে নিতে হচ্ছে। এবারে তো দেখ যদি কখনো এরকম হয় যে কোনো বডির স্টেট আমাদের আর চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা সেখানটাকে বুঝবো কি সেটা ইকুইলিব্রিয়ামে রিচ করেছে। এখানেতে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে রিচ করেছে সেটাকে বলা হয় কি না ইকুইলিব্রিয়াম ম্যাক্রো স্টেট, ওকে। তাহলে আমাদের কথা আসছে কি ধর কোনো কোয়ান্টিটি এরকম রইল যেটা টাইমের রেসপেক্টে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, সেটাকে আমরা বলবো কি ইকুইলিব্রিয়াম ম্যাক্রো স্টেট। তাহলে আমাদের পরীক্ষাতে পরবর্তী কোয়েশ্চেন যেটা আমাদের লিখতে পারে কি যে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম ম্যাক্রো স্টেট। তাহলে পরের কোয়েশ্চেন মানে আমাদের কত আসছে দেখ 6 নম্বর কোয়েশ্চেন, সেটাকে আমরা বলছি কি দেখ হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম ম্যাক্রো স্টেট, ওকে। তো সেটা অ্যান্সার বলতে গেলে কি বলতে হবে না এ ম্যাক্রো স্টেট হুইচ ডাজন্ট চেঞ্জ ইন টাইম, ওকে, ইজ কল্ড আমাদের ইকুইলিব্রিয়াম ম্যাক্রো স্টেট, ওকে। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারটা করার সময় কীরকম ভাবে করছিস, এ স্টেট হুইচ ডাজন্ট চেঞ্জ ইন টাইম, হলো। তাহলে সেটাকে আমরা সেখানে রাখি ইকুইলিব্রিয়াম ম্যাক্রো স্টেট। আচ্ছা এই কথাগুলোকে আমাদের কিন্তু সবাইকে দেখে নিতে হবে। এবারেতে দেখ আমাদের এর ক্ষেত্রে যে পরবর্তী কথা থাকে সেখান থেকে আমাদের দেখতে হবে কি না বেসিক কতগুলো স্ট্যাটিস্টিক্সের কথা দেখতে হবে। এখানেতে যে বেসিক স্ট্যাটিস্টিক্সগুলো আছে তার মধ্যে আমাদের সবাই শিখেছি যে আমাদের এখান থেকে 3টে স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের সিলেবাসে আছে। সেখান থেকে আছে কি দেখ এমপি স্ট্যাটিস্টিক্স, যাকে আমাদের বলা হয় কি ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স, ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স, ওকে। তারপরে তো আমাদের কি থাকে বিই, বিটাকে আমাদের বলতে গেলে কি বলতে হয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, ওকে। এরপরে তো আমাদের থাকে কি এফডি, এফডি বলতে গেলে আমাদের কার কথা বলতে হয় সেটা আছে দেখ ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, ওকে। তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি দেখ
যে প্রথমেতে এই তিনটে স্টেট এবং তাদের করসপন্ডিং যে ছোটো ছোটো ডেরিভেশান আছে সেই ডেরিভেশানগুলো আমাদের পরীক্ষাতে হালকা ফুলকা একদম দেখে নিতে হয়, সেগুলোকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। যেমন ধর ফার্স্ট আমি যে কথাটা তোদের বলবো, এক মিনিট ওয়েট কর। যে আমাদের এই এমবি স্ট্যাটিস্টিক্স, এটাকে নিয়ে একটুখানি ডিটেল ডিসকাশন দেখে নেব। ওকে, তাহলে এটা ডিটেল ডিসকাশনটার সময় তো আমাদের কিসের কথা আসছে দেখতো। এখানেতে প্রথম কথা আসছে ম্যাক্সওয়েলস বোলজম্যান স্ট্যাটিস্টিক কি ডিসক্রাইব করে। এটা ডিসক্রাইব করে, ভালো করে শোন, স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য মেটেরিয়াল ওভার ভেরিয়াস এনার্জি স্টেট। ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা একটা করে লাইন লিখে কনসেপচুয়াল একটুখানি ক্ল্যারিটি রাখতে হবে। সেটা আসছে কীরকম কথা দেখ, ইট ডেসক্রাইবস, মানে কার কথা বলছে, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। ইট ডেসক্রাইবস দ্য স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন, the statistical distribution, okay, কার না, of material particle, মানে বেসিক্যালি এখান থেকে কার ক্ষেত্রে মেটেরিয়াল বলতে কার কথা আসবে না, গ্যাস মলিকুলের কথাই আসবে। অফ মেটেরিয়াল পার্টিকেল ওভার ভেরিয়াস এনার্জি লেভেলস, ওভার ভেরিয়াস এনার্জি লেভেল। ওকে, কোথায় না, ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামেতে আমাদের যে সমস্ত পার্টিকেলগুলো আছে তারা আমাদের কোন এনার্জি স্টেটে আছে, স্টেটার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কাকে জানতে হবে, যে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিককে আমাদের জানতে হবে। ওকে, এবং এখান থেকে আমাদের আরও একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যদি কখনো টেম্পারেচার খুব বেশি হয়, মানে আমি কার কথা বলছি, ইফ টেম্পারেচার ইজ ভেরি হাই। ওকে, এবং আর কার কথা বলছি, এবং ডেন্সিটি হচ্ছে খুবই কম। ওকে, অ্যান্ড ডেন্সিটি ইজ ভেরি লো। ওকে, তখন আমাদের মাথার মধ্যে রাখতে হবে কি, যে তাদের কোয়ান্টাম এফেক্টসগুলোকে নেগলিজিবল করতে হয়, মানে টেম্পারেচার আর ডেন্সিটির ভ্যালুগুলোকে আমাদের নেগলিজিবল করতে পারি। ইফ টেম্পারেচার ইজ ভেরি হাই অ্যান্ড ডেন্সিটি ইজ ভেরি লো, দেন দেয়ার effect is assumed to be negligible. এই কথাটাকে কিন্তু আমাদের সবাইকে ধরে নিয়ে চলতে হবে। এই ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে কয়েকটা আমাদের জিনিসকে ধরে নেওয়া হয়েছিল, সেটা আমাদের কোয়েশ্চেন করে। হোয়াট আর দ্য বেসিক পস্টুলেটস অফ ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। ওকে, তাহলে পরবর্তী কোয়েশ্চেন যেটার জন্য আমাদের রেডি করবো, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম ম্যাক্স পোস্টেট চলে গেছে, তাহলে পরবর্তী যেটা থাকে সেটা আসছে কি, হোয়াট আর দ্য বেসিক পস্টুলেটস অফ ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। তাহলে আমাদের পরেরটাতে রাখছে কি, হোয়াট ইজ বেসিক পস্টুলেটস of Maxwell-Boltzmann statistics। এখানেতে আমাদের যে কথাগুলো ধরে নিয়ে, অর্থাৎ বেসিক পস্টুলেটস বলতে কি হচ্ছে না, যে কটা অ্যাসাম্পশন নিয়ে এই ডিস্ট্রিবিউশনটার কথাটাকে আমাদের ডিসকাশন করা হয়েছিল বা অ্যানালিসিস করা হয়েছিল, সেটাকে আমরা বলছি কি না, বেসিক পস্টুলেটসের কথা বলছি। এখানেতে যে যে কথাগুলো বলতে হবে, এক নম্বর কথা আসছে কি দেখতো, সেটা আসছে কি, পার্টিকেলস আর আইডেন্টিক্যাল অ্যান্ড ডিস্টিংগুইশেবল। তাহলে এখান থেকে কথাটা চলে আসছে কি, পার্টিকেলস, এটা কিন্তু বহুবার পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, পার্টিকেলস আর আইডেন্টিক্যাল অ্যান্ড ডিস্টিংগুইশেবল, আইডেন্টিক্যাল অ্যান্ড ডিস্টিংগুইশেবল।
2 নম্বর যে পস্টুলেটসটা নিয়ে আমাদের কথা আসছে, তাদের কিন্তু কোনো রকম রোটেশন হয় না। রোটেশন বলতে কি স্পিন হয় না, অর্থাৎ একই জায়গায় দাঁড়িয়ে সেটা কখনো একবার ডান দিকে ঘুরছে, একবার বাঁ দিকে ঘুরছে, বা একবার বাঁয়ে ঘুরছে, ডায়ে ঘুরছে, আমাদের কিন্তু এরকম ঘটনাগুলো হয় না। হলো? তাহলে এখান থেকে পরের কথাটা বলছিস কি, দে ডু নট পসেসেস এনি কাইন্ড অফ স্পিন। দে ডু নট পসেস এনি কাইন্ড অফ স্পিন। হলো? এই একটা কথা চলে গেল। আর কি আছে, তারা কিন্তু পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে না। ওকে, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল তোরা কেমিস্ট্রিতে পড়েছিস, সেটাকে নিয়ে আমার আর ডিসক্রাইব করার কিন্তু দরকার নেই, আশা করবো সেটা তোদের জানিস। সেখান থেকে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলেছিল, দুটো বা তার থেকে বেশি আইডেন্টিক্যাল পার্টিকেলস আমাদের কিন্তু সেম পজিশনকে কিন্তু অকুপাই করতে পারে না। 2 or more identical particles with ক্যান নট সাইমালটেনিয়াসলি অকুপাই দ্য সেম কোয়ান্টাম স্টেট। সেটা কেমিস্ট্রিতে তোরা পড়েছিস, সেটার কথা আমি কিন্তু আমাদের যাব না। তাহলে কিন্তু কোয়েশ্চেন তোদের এসে যেতে পারে, হোয়াট ইজ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। সেটা কিন্তু আমি আর এখান থেকে তোদের সাজেশনের মধ্যে লেখাবো না, বা কনসেপ্ট অ্যানালিসিসের মধ্যে লেখাবো না, সেটা কিন্তু তোদের রেডি রাখতে হবে। মানে এখান থেকে এর ইনক্লুশন হিসেবে তোদের রেখে রাখতে হবে কি, হোয়াট ইজ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা যেন কেউ বলিস না স্যার এটা আমরা ভুলে গেছি বলে। হোয়াট ইজ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। হলো? তাহলে আমাদের এখান থেকে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যে পরের যে কনসেপ্টটা, সেটা আমাদের বলে দেওয়া হচ্ছে কি, দে ডু নট ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। দে ডু নট ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, তাহলে এই লাইনটাকেও কিন্তু আমরা দেখে নিচ্ছি। তাহলে এখান থেকে একটা কথা আসছে কি, যে এখানেতে প্রত্যেকটা পার্টিকেল অর্থাৎ এনি স্টেট ক্যান অ্যাকোমোডেট এনি নাম্বার অফ পার্টিকেলস। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি আসছে, যে মনে কর কোনো একটা গ্যাসের মলিকিউল আছে, তার তো অনেক এনার্জি লেভেল থাকতে পারে, তার মধ্যে এরকম হতেই পারে যে সবগুলো পার্টিকেলই একটা এনার্জি স্টেট অকুপাই করে আছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে আরও একটা কথা মাথার মধ্যে রাখতে হচ্ছে, সেখান থেকে আসছে কি দেখতো, এখান থেকে আরও একটা কথা যেটাকে অ্যাসাম্পশন ধরে নিয়ে চলা হয়েছে, সেটা আসছে কি, এনি স্টেট, এনি স্টেট বলতে কার কথা বোঝানো হচ্ছে, এনি থার্মোডাইনামিক স্টেট ক্যান অ্যাকোমোডেট, সেটা আসছে কি, এনি নাম্বার অফ পার্টিকেলস, এনি নাম্বার অফ পার্টিকেলস। হলো? এবারেতে এখান থেকে আরও একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ কল বোলজন। ওকে, আমাদের এখান থেকে বেসিক পস্টুলেটসের পরেতে আমাদের আরও একটা কোয়েশ্চেন যেখান থেকে রেডি করতে হয়, সেটা আসছে কি দেখ, হোয়াট ইজ বোলজন। তাহলে পরের যে জিনিস রেডি করছে সেটা আসছে কি, হোয়াট ইজ বোলজন, BOLTZON, হোয়াট ইজ বোলজন। এটা খুবই কমন কথা, যে সমস্ত পার্টিকেল ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সকে ফলো করে চলে তাদেরকে বলা হয় কি, বোলজন। ওকে, তাহলে এখান থেকে পরের লাইনটা তোরা করছিস কি, পার্টিকেলস হুইচ ওবে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। ওকে, তাদেরকে বলা হয় কি, বোলজনস, আর কল্ড বোলজন। হলো? এর একটা এক্সাম্পল তোদেরকে পরীক্ষার জন্য রেডি করে রাখতে হয়। তার এক্সাম্পলটার কথা আসছে কি, আইডিয়াল গ্যাস মলিকিউল। তাহলে যে সমস্ত আইডিয়াল গ্যাস মলিকিউল আছে
তাদেরকে আমাদের বলা হয় কি বোলজন, কেননা তারা আমাদের কি করে না ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সটাকে ফলো করে চলে। আচ্ছা, এরপরে তোদের আর একটাই ভিডিও আসবে, সেটাতেই আমরা সাজেশনসটাকে পুরো কমপ্লিট করব। সেটা আমাদের থাকবে কি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশন, তার লিমিটেশন, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এবং ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। ওকে, তাহলে সেটার জন্য তোরা একটু ওয়েট করিস, সেটা হয়তো আসতে আমাদের একটু 2-3 দিন টাইম লাগবে। তার আগে অবধি তোদের এই যে 3টে ভিডিওস আমি দিলাম সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে তোরা দেখে নে। চল এই অবধিই থাক, বাই বাই।